বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারে নতুন মুখ, চলছে আলোচনা, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দলের হাইকমান্ড, সহিংসতা এড়িয়ে গুছিয়ে রাজনীতির পরিকল্পনা। 5 মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা আইভী। আশার আলো দেখছে কার্যক্রম স্থগিত থাকা দলটির নেতাকর্মীরা। শঙ্কার বার্তা জোড়ায় যোদ্ধাদের। বাবার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরু হচ্ছে সারা দেশের নদী, খাল ও জলাশয় খনন। দায়িত্ব পেলেন মির্জা আব্বাস। 13 ঘন্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল 3.8। পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির খবর। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ঘিরে স্বর্ণের বাজারে উত্তেজনা। প্রভাব পড়ছে দেশের বাজারেও। চিন্তিত আন্তর্জাতিক অঙ্গনের ব্যবসায়ীরা। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2025 সালের মে মাসে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। স্থগিত করা হয় দলটির নিবন্ধনও। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ এখন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থানের দিকেই তাকিয়ে আছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত সহিংসতা এড়িয়ে গুছিয়ে রাজনীতি করার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। সামান্য রাজনৈতিক স্পেস পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। অতীতে যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর নেতৃত্বে না রাখার বিষয়ে নীতিগত ঐক্যমত্য তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। পুরনো বিতর্কিত মুখ বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্ব সামনে আনার চিন্তাভাবনা চলছে। আওয়ামী লীগে এখনও শেখ হাসিনাকেই চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে দেখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে বিকল্প নেতৃত্ব সামনে আনার প্রশ্নটি দলীয় হাইকমান্ডের আলোচনা রয়েছে। দলীয় সূত্র বলছে, শেখ পরিবারের হাতেই নেতৃত্ব থাকবে এমন একটি কাঠামো বহাল রাখার প্রবল ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনা পেছন থেকে দলের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারেন, আর সামনে আনা হতে পারে নতুন কোনো মুখ। আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে এখনও বলছেন, শেখ হাসিনার বিকল্প নেই। দলের সম্পাদক মণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রাজনীতির অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন নেতৃত্ব নিয়ে ভাবা হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পরিবর্তন আনার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। দলের সভাপতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আওয়ামী লীগে এখনও শেখ হাসিনার বিকল্প কেউ নেই। পরিস্থিতি বিবেচনায় তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক যুগান্তরকে জানান, শেখ হাসিনা ইতোমধ্যে দলীয় কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি। অনেক নেতাকর্মী আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন। প্রবাসে থাকা অনেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে হঠাৎ করে বড় কোনো কর্মসূচি না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে দলটি। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তার সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। ফলে দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হতে পারে এমন আশাও করছেন তারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 5 মামলার মধ্যে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াসিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামি পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। এর আগে গত বছরের 9 মে রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট 5 মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে গত 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সারা দেশে নদী, খাল ও জলাশয় খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 8 সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে। সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সেলটি নদী, খাল, জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পরিচালনা করে সমস্যা সমাধানের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে। প্রজ্ঞাপনটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 13 ঘন্টার ব্যবধানে আবারও ভূমিকম্প। দেশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টা 4 মিনিট 5 সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিক কোনো তথ্যে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.7। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের খুব কাছেই অবস্থিত। বৃহস্পতিবার দুপুরের এই ভূমিকম্পটির অবস্থান ছিল 27.211 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88.215 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। গভীরতা কম হওয়ায় কম্পনটি মৃদু হলেও অনেক জায়গায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এর আগে বুধবার রাত 10টা 55 মিনিটেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় স্থায়ী ছিল এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.1। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। দুর্বল মার্কিন ডলার ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনাকে ঘিরে উদ্বেগ বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝুঁকতে উৎসাহিত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় 6টা 39 পর্যন্ত স্পট গোল্ডের দাম 0.5% বেড়ে প্রতি আউন্স 5,195.99 ডলারে দাঁড়িয়েছে। এর আগে 24 ফেব্রুয়ারি 3 সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় স্বর্ণ। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার 0.2% কমে 5,213.50 ডলারে লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা, শুল্ক সংক্রান্ত চমক এবং ফেডের নীতিগত অনিশ্চয়তার কারণে আপাতত দুইমুখী প্রবণতা থাকতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, স্বর্ণের তুলনায় রূপা ও অন্যান্য হোয়াইট মেটালের দর বৃদ্ধি আবারও গতি পেয়েছে। বছরের শেষে প্রতি আউন্স রূপার দাম $100 পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনে জারি করা স্পর্শকাতর বেশ কিছু অধ্যাদেশ নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সরকারের। নবনির্বাচিত এই সরকার দায়মুক্তি অধ্যাদেশ বহাল রেখে এর আইনি ভিত্তি দিতে পারে, তবে তাদের আপত্তি ছিল আলোচিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশ ও বিভিন্ন অধ্যাদেশ নিয়ে। ফলে প্রশ্ন উঠছে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের আইনি ভিত্তির ভবিষ্যৎ নিয়ে। এ ব্যাপারে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কলল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো নিয়ে অনিশ্চয়তার প্রশ্ন কেন আসছে? আসলে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক আদেশ অধ্যাদেশ জারি করা হয়েছে। 133টি অধ্যাদেশে জারি করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। অনেক স্পর্শকাতর বিষয় তার মধ্যে আছে, যেমন সংবিধান সংস্কার পরিষদের আদেশের বিষয় আছে, দায়মুক্তির অধ্যাদেশ আছে, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে অধ্যাদেশ আছে। এই বিষয়গুলো এসছে। তো বিএনপি নতুন নির্বাচিত বিএনপি সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে তারা এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই করে তারপরে তারা কোন কোন অধ্যাদেশগুলো আইনি ভিত্তি দেওয়া হবে সেটি তারা সংসদে নিয়ে আসবেন। বিএনপির অন্য একাধিক সূত্রের সাথে কথা বলে মনে হয়েছে যে তাদের বেশ কিছু বিষয়ে তাদের আগেও যেহেতু তারা আপত্তি তুলেছিলেন, সেখানে তারা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে যে রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন তার ভিত্তিতে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, সেই আদেশের ব্যাপারে বিএনপি
বিএনপি কিন্তু তখনই আপত্তি তুলেছিল। এখনও বিএনপির ওই বিষয়টাতে আপত্তি আছে। তো বলা হচ্ছে যে ওই আদেশের ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 যেটা জারি করা হয়েছিল, যার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশটি জারি করা হয়েছিল। ফলে এই বিষয়গুলো স্পর্শকাতর বিষয়, এই বিষয়গুলো বিএনপি তারা আলোচনা করছে। তো 133টি অধ্যাদেশ মানে অনেক অধ্যাদেশ, সবগুলো অধ্যাদেশ বিএনপির সূত্রগুলো যেটা বলছে যে তারা সবগুলো অধ্যাদেশ তারা বাস্তবায়ন করবে না, মানে আইনি ভিত্তি দেবে না। তারা বাছাই করে যেগুলো তাদের সাথে মানে তাদের মতের সাথে মিলবে এবং যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য আছে সেগুলো তারা মানে আইনি ভিত্তি দেবে। যারা সংবিধান বিশেষজ্ঞ বা আইনজ্ঞ এরকম অনেকের সঙ্গে যখন কথা বলছিলাম, যেমন ডক্টর স্বাধীন মালিক, তিনি যেটা বলছেন যে এখানে যে অধ্যাদেশগুলো এসেছে অনেকগুলো অধ্যাদেশ আছে যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে তারা মনে করছেন। ফলে এগুলো করার ক্ষেত্রে উনি যেটা বলছেন যে সংবিধানে যেটা আছে যে অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে জরুরি প্রয়োজন আছে কিনা, রাষ্ট্রপতি যদি মনে করেন যে জরুরি প্রয়োজন আছে তাহলে রাষ্ট্রপতি সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ জারি করেন, মানে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করানো হয়। বলেন যে সেই জায়গাটাতে প্রশ্ন উঠতে পারে। বিএনপিরও কেউ কেউ বলছেন যে তাদের মধ্যে এই প্রশ্নগুলো আছে। ফলে সে কারণেই মানে সবগুলো অধ্যাদেশের আইনি ভিত্তি পাওয়ার বিষয়টাতে এক ধরনের প্রশ্ন বা অনিশ্চয়তার বিষয় কাজ করছে এখনো। এই অধ্যাদেশগুলোর মধ্যে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা বা বিতর্ক হয়েছে সেই দায় মুক্তির অধ্যাদেশের আইনি ভিত্তি দেওয়ার চিন্তার কথা বলছে বিএনপি সরকার, কেন? যেটা হয়েছে কি যে এই দায় মুক্তির অধ্যাদেশটা এসেছিল এই চলতি বছরেরই জানুয়ারি মাসে অন্তর্বর্তী সরকার এটা জারি করেছিল। এটিকে বলা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ এটিকে বলা হয়েছিল এটি জারি করার ক্ষেত্রে। আর এই অধ্যাদেশের মাধ্যমেই আসলে জুলাই গণ অভ্যুত্থানকারীদের একটা দায় মুক্তি দেওয়ার প্রশ্ন এসেছে। মানে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে মানে বিভিন্ন ঘটনা যেগুলো ঘটেছে, যদি কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, যদি কোনো অপরাধ ঘটে থাকে, সেগুলো দায় মুক্তি পাবে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে এটা একটা জুলাই স্পিরিটের প্রশ্ন, একটা আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যেমন অভিযোগ আছে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। তো তার বক্তব্যটা হচ্ছে যে সে সময় পুলিশ যে দমন পীড়ন চালিয়েছে বা সেটার ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে তো সেটার দায় মুক্তি দেওয়া প্রয়োজন। তো বিএনপি মনে করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে মানে অনেকেই মানে পুলিশের দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সে কারণেই এই দায় মুক্তিটা দেয়া উচিত। সে কারণেই বিএনপি সরকারের অবস্থান যে দায় মুক্তি নিয়ে যে অধ্যাদেশটা আছে সেটি তারা আইনি ভিত্তি দেবেন, এ ধরনের একটা চিন্তা এখন পর্যন্ত আছে। এটি তাদের অবস্থান এখনও আছে। এই সংসদ অধিবেশন 12ই মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, সেই সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনেই তারা এই বিষয়টাকে আনবেন, এটাই বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তাদের যুক্তিটা ওইটাই যে আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে, যেহেতু আন্দোলনকারীরা নির্যাতিত হয়েছে, সে কারণে অন্য কোনো ঘটনা ঘটে থাকলে সেটার কোনো মামলা করা যাবে না, কোনো বিচার চাওয়া যাবে না বা আইনি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু যদি মানে ক্ষুব্ধ কোনো ব্যক্তি হন, তিনি জাতীয় মানবাধিকার কমিশনে যেতে পারেন ব্যক্তিগত পর্যায় থেকে, যেটা অধ্যাদেশও বলা হয়েছে। ফলে বিএনপির ওই জায়গাটা থেকে, ওই অবস্থান থেকে চাইছে যে এটা তারা আইনি ভিত্তি দেবে, সেটাই অবস্থানে এখনও তারা আছে। আচ্ছা, বিএনপি ও এর সমমনা দলগুলোর 212 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাদের আপত্তি সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশ নিয়ে। তারা সেই আদেশকে বৈধতা দিতে চায় না কেন? যেটা হচ্ছে কি, বিএনপির পক্ষ থেকে কিন্তু যখন এই আদেশ জারি করা হয়, রাষ্ট্রপতি জারি করেন, তখনই এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে সংবিধানকে মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক বা সংবিধানকে সংশোধন করতে হয় এ ধরনের কোনো মানে অধ্যাদেশ জারি করা যায় না, এই যুক্তিটা বিএনপির পক্ষ থেকে তখন দেয়া হয়েছিল। এখনও বিএনপি সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তারা ওই একই অবস্থানে আছেন বলে আমার কাছে মনে হয়েছে তাদের সঙ্গে কথা বলে, যে তারা মনে করেন যে ওই আদেশটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, সে কারণে তারা ওই আদেশটার ব্যাপারে তারা ওইটার বৈধতা দিতে চান না, তারা ওইটার আইনি ভিত্তি দিতে চান না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে আদেশ, সেটাকে যদি বিএনপি বৈধতা না দেয়, তাহলে এর ভিত্তিতে যে অধ্যাদেশ জারি হয়েছে গণভোট,
গণভোট যে অধ্যাদেশ সেটার প্রশ্নও কিন্তু চলে আসে, সেটা কি দাঁড়ায়, বিএনপি তাহলে কি অবস্থান হবে, সেই বিষয়গুলো আলোচনায় আসে। ফলে স্পর্শকাতর বিষয়গুলোতে জটিলতাগুলো থাকছে আর কি। জুলাই সনদ নিয়ে যে অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে সেই অধ্যাদেশের ব্যাপারে কি করবে বিএনপি সরকার? যেটা আমি বলছিলাম যে সেটা নিয়ে বিএনপি নেতারা যেটা বলছেন যে তাদের সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তারা উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা করছেন। আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই অধ্যাদেশগুলো আলোচনা করছে। সেখানে এই বিএনপি যদিও প্রথম দিকে গণভোট নিয়ে তাদের একটা অস্পষ্টতা ছিল, তারা ওটা বিরোধিতাও করেন এই প্রথম দিকে, প্রকাশ্যে পক্ষেও কিছু বলেনি, কিন্তু নির্বাচনী প্রচারণার একটা পর্যায়ে বিএনপির শীর্ষ নেতা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটা নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন। তবে গণভোটটা যেহেতু হয়েছে, আইনজ্ঞরা বলছেন যে গণভোট হয়েছে মানেই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতাটা এক ধরনের চলে আসে, ফলে সেটা বাস্তবায়নের প্রশ্ন আছে। এখন বিএনপি সেই জুলাই গণঅভ্যুত্থান বা সেই আন্দোলনের স্পিরিটের বাইরে যাবে কিনা সেটা একটা প্রশ্ন। তবে বিএনপি নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে তারা সেই জায়গাটাতে সেই অবস্থানে যাবেন না, সে ধরনের মনে হয়েছে। তো এখন গণভোটের প্রশ্নে হয়তো তারা একটা ইতিবাচক অবস্থান নেবেন সেটা মনে হয়, কিন্তু বিষয়টা জটিল এটা তারা মনে করছেন এবং এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি এই বিষয়টাতে। তারা বলছেন যে তারা এটা আলোচনা করছেন, আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু গণভোটের প্রশ্নে কিন্তু বিরোধী দল জামায়াত ইসলামী, এনসিপি বা অন্য যারা আছে বিরোধী দল তারা কিন্তু মানে সরাসরি প্রকাশ্যেই তাদের অবস্থান ছিল, এখনও প্রকাশ্যে অবস্থান। তবে বিএনপি সেই জায়গাটাতে বিরোধী কোনো অবস্থান নেবে সে ধরনের কোনো ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না আসলে। সরকারি চাকরিতে ঢোকার বয়সের সীমা বৃদ্ধি, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধকরণের মতো অধ্যাদেশও করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়টা তেমন অধ্যাদেশও জারি হয়েছে, সেগুলোর ভাগ্য কি? যেটা হয়েছে কি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, করে আওয়ামী লীগের এবং তার সহযোগী বা তার অঙ্গ সংগঠন বা অন্যান্য সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়টাতে বিএনপি তখন আপত্তি করে নাই যখন এটা জারি করা হয়েছে। এখনও তারা স্পষ্ট করে কিছু বলছে না যে তাদের আসলে আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে কি অবস্থান। বিএনপি নেতাদের সাথে বা সরকারের কনসার্ন বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যখন কথা বলতে যাচ্ছি তখন তারা বলছেন যে এটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এখন এই অধ্যাদেশের ব্যাপারে কি হবে তারা বলছেন যে তারা এটার আলোচনা করছেন, তারা এখনো কোনো অবস্থান নেননি, তারা আলোচনা করছেন এই বিষয়টাতে এই অবস্থান। আর সরকারি চাকরির বয়স 32 বছর করে, যেটা আগে 30 বছর ছিল, 32 বছর 2 বছর বাড়িয়ে এটা একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, তার মাধ্যমে প্রজ্ঞাপন করা হয়েছে। এ ধরনের আরও কিছু বিষয় আছে। তো বিএনপির বক্তব্য হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু খুব স্পর্শকাতর বিষয়। এখন সরকারি চাকরির বয়স মানে সরকারি চাকরি প্রবেশের বয়স 32 করা হয়েছে, সেটা যদি আবার কমিয়ে আনে তাহলে এইটি তরুণদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। ফলে বিএনপির সেই বিষয়টাও, সেই বাস্তবতাটাও বিবেচনায় নিতে হচ্ছে। সামগ্রিকভাবে বিএনপি মনে করছেন যে স্পর্শকাতর এই বিষয়গুলো তাদের জন্য জটিল হচ্ছে, কিন্তু তারা এগুলো আলোচনা করছেন। তো এখন কি হবে, কি করবেন সেটা এখনও তারা পরিষ্কার করে বলছেন না আসলে। অনেক অধ্যাদেশের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে জটিলতার বিষয়টা কেন আসছে, তার সঙ্গে রাজনৈতিক জটিলতার কোনো সম্পর্ক রয়েছে কিনা? রাজনৈতিক সিদ্ধান্তের একটা প্রশ্ন আছে। বিএনপির যেটা যদি আসে জুলাই সনদ থেকে, জুলাই সনদে যে বিষয়গুলোতে গণভোট হয়েছে তার মধ্যে মানে সংবিধান সংস্কারের প্রশ্নেই 48টা বিষয় ছিল, মানে 4টি প্রশ্ন যদিও ছিল কিন্তু সে বিষয়গুলো ছিল। সেখানে বড় একটা বিষয় আছে, মানে সংসদে 2টো কক্ষ, নিম্নকক্ষ উচ্চ কক্ষ গঠনের প্রশ্ন এসেছে। তো উচ্চ কক্ষ গঠনের প্রশ্ন যদি আসি আমি, মানে অন্যান্য ঘটনাগুলোর বাইরে যেটা আলোচিত ঘটনা, তো উচ্চপক্ষ গঠন হবে কিভাবে? গণভোটে যে প্রশ্ন আছে সেখানে কিন্তু বলা হয়েছে ভোটের প্রদত্ত ভোটের আনুপাতিক হারে। বিএনপির অবস্থান হচ্ছে আসন যে দল যতটা পেয়েছে তার আনুপাতিক হারে, মানে সংরক্ষিত নারী আসনে যেভাবে এতদিন হয়ে আসছিল মানে সংরক্ষিত সংসদ সদস্য, মানে বিএনপি ওই অবস্থানেই শেষ পর্যন্ত ছিল। তাদের এটাতে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়াই ওটা ভোটে এসছে। তো এখন গণভোটে পাশ হয়ে গেছে, তাহলে একটা বাধ্যবাধকতা এসে যায়, মানে আইনজ্ঞরা যেটা বলছেন। তো এখন
বিএনপি বলছে যে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন, এটা তাদের নির্বাচনী ইশতেহারেও তারা সেভাবেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসছেন যে আসনের ভিত্তিতে। তো এখন এখানে প্রশ্নটা অন্য দলগুলো, জামায়াত সহ অন্য দলগুলোর প্রশ্ন হচ্ছে যে যদি আসন ভিত্তিক বা আসন যে দল যতটা পেয়েছে সেই হারে হয়, তাহলে তো সংরক্ষিত আসনের মতো উচ্চকক্ষ একটা দাঁড়াবে, তাহলে তার কতটুকু শক্তি থাকবে। এই সব মিলিয়ে বিতর্কটা এখনও আছে। তো এখন এটা বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে কি নেয় সেটা দেখার বিষয়। তারা বলছেন যে তারা এটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং সংসদেও তারা আলোচনা করবেন, প্রয়োজনের হলে সংসদেও বিতর্ক দেবেন। ফলে এই বিষয়গুলো আছে। তো এখন স্পর্শকাতর এই বিষয়গুলো যেমন আছে, 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করে প্রথম অধিবেশনের মধ্যেই যদি সবগুলোও করতে হয়, প্রথম অধিবেশনের মধ্যে করা সম্ভব নয়। এগুলো যদি আইনি ভিত্তি দিতে হয়, এগুলো বিল আকারে আনতে হবে, সেগুলো ভ্যাটিং হবে আইন মন্ত্রণালয়ে, মন্ত্রিসভার অনুমোদনের প্রশ্ন আছে, তারপর সংসদে আসবে, সংসদে আলোচনা, তারপর পাশ হওয়ার প্রশ্ন। তো সব মিলিয়ে যদি প্রথম অধিবেশনে 5-7টিও হয়, সম্ভব নয়। তো সে কারণে ডক্টর স্বাধীন মালিক যেটা বলছেন যে তিনি মনে করেন যে প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে যদি করা সম্ভব না হয়, তাহলে পরে অধ্যাদেশ যেগুলো করা সম্ভব হবে না, আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে না, সেগুলো মৃত হয়ে যাবে, সেগুলোর আর কার্যকারিতা থাকবে না, অটোমেটিক্যালি সেগুলো কার্যকারিতা হারাবে। তো তাহলে কি করা যায়, করণীয় কি থাকতে পারে? এটি পরে আবার অধ্যাদেশটাকে পরে আবার আইনি ভিত্তি দেওয়া যেতে পারে, নতুন করে আইন হিসাবে, বিল হিসাবে সংসদে এনে পাশ করা যেতে পারে, সেই অপশন আছে। কিন্তু 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে করা সম্ভব হবে না, সেটা কিন্তু একটা অনিশ্চয়তা। সে কারণেই আইনি জটিলতা অনেকগুলো আছে, স্পর্শকাতর অনেকগুলো বিষয় আছে, যেগুলো সংবিধানের সাথে কতটা মিল রেখে করা সম্ভব হবে, যেগুলো অধ্যাদেশ হয়ে গেছে কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বিতর্ক আছে, সেগুলোকে একটা জায়গায় আনা, আইনি ভিত্তি দেয়া, আবার সময়ের একটা ব্যাপার, সব কিছু মিলে জটিলতার কথা বলছেন আইনজ্ঞরা। তবে বিএনপি যারা সংশ্লিষ্ট তারাও বলছেন যে জটিলতা আছে, কিন্তু তারা যাচাই বাছাই করে একটা নির্দিষ্ট সংখ্যক অধ্যাদেশ তারা আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা কাদির, অনেক ধন্যবাদ আপনাকে। 2.5 বছরের বেশি সময় ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাইফার মামলায় 10 বছর, আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছর, তোষাখানা 1 মামলায় 3 বছর, তোষাখানা 2 মামলায় 17 বছরের কারাদণ্ড ছাড়াও আরও বহু মামলা চলছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই কিংবদন্তির বিরুদ্ধে। সম্প্রতি চোখের সমস্যায় ভুগছেন পিটিআই এর এই প্রতিষ্ঠাতা। এই ঘটনায় 24 ফেব্রুয়ারি রাত 11:30টায় তাকে নেওয়া হয় হাসপাতালে। রাত 1:30টার দিকে তাকে আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে। দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স PIMS এ চোখের ইনজেকশন দেওয়ার জন্য ইমরানকে নেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আগামী 24 মার্চ আরেকটি ইনজেকশন দেওয়া হবে তাকে। ইমরান খানের এমন অসুস্থ অবস্থায় পিটিআই এর শীর্ষ নেতাদের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার বোন আলেমা খান ও উজমা খান। 25 ফেব্রুয়ারি ইসলামাবাদ হাইকোর্টের সামনে সাংবাদিকদের আলেমা খান বলেন, ব্যারিস্টার গহর আলী খান, লতিফ খোসা এবং ব্যারিস্টার আলী জাফর এখন কোথায়? তারা নিশ্চুপ কেন? কেন তারা মামলা চালাচ্ছেন না? দলীয় নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে ইমরান খানের বোন উজমা খান বলেন, এখন দলীয় নেতাদের কোথাও দেখা যাচ্ছে না এবং তারা সম্পূর্ণ নীরব। ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা চলছে, তাকে আরো কত বছর জেলে কাটাতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। দলের শীর্ষ নেতারাই পরিচালনা করছেন মামলার বিষয়গুলো। ইমরান খানের বোনের অভিযোগ, ইমরান খানের মামলার অবস্থা সম্পর্কে পরিবারকে কিছুই জানানো হয় না। আলেমা খান বলেন, যদি পরিবারকে সব ব্যাপারে অবহিত রাখা হতো তাহলে ইমরান খানের পরিস্থিতি আরো ভালো হতো। দলের ভেতরে অনেক বিশ্বাসঘাতক রয়েছে বলে দাবি করেন আলেমা খান। দলের চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার গহরের কর্মক্ষমতার সমালোচনা করে তিনি বলেন, চেয়ারম্যানের পদ গ্রহণের পর তিনি সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, এখন ইমরানের স্বাস্থ্য সম্পর্কিত কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত তার পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। পিটিআই নেতারা যেমন ইমরান খানের পরিবারকে কিছুই জানান না, তেমনি কারা কর্তৃপক্ষ তাদেরকে কোনো ব্যাপারে অবগত করেন না বলে অভিযোগ তাদের। আলিমা খান বলেন, ইমরানকে PIMS এ নেওয়ার কথা আমরা খবরে জানতে পারি। আর কোনো বন্দির স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে যেখানে পরিবারকে আগে থেকে জানানোর আইন আছে, সেখানে আমাদের কিছুই জানানো হয়নি। এদিকে ইমরানের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই এর অফিসিয়াল X অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, এই ঘটনায় গোপনীয়তা নয়, স্বচ্ছতার প্রয়োজন। ইমরানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। সরকার আসলে কি লুকাতে চাইছে?
আমরা এরকম লুকোচুরির একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা চাই। ইমরানের স্বজনদেরও একই দাবি, তাকে ব্যক্তিগত চিকিৎসক ও স্বজনদের উপস্থিতিতে ইসলামাবাদের শিফা হাসপাতালে চিকিৎসা করাতে হবে। তবে তার চিকিৎসা লোকচক্ষুর আড়ালেই সম্পন্ন করছে সরকার। তবে PIMS কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা প্রক্রিয়ার পুরো সময় ধরে ইমরানের অবস্থা ছিল স্থিতিশীল। যথাযথ বিধি মেনেই করা হয়েছে সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি অস্থির এবং খামখেয়ালি হয়ে উঠেছেন বলে মনে করেন দেশটির অধিকাংশ নাগরিক। এমনকি তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও অনেকেই এই মত প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইপসোসের এক নতুন জরিপে এমন চিত্র উঠে এসেছে। 24 ফেব্রুয়ারি প্রকাশিত এই জরিপে দেখা যায় মোট উত্তরদাতার 61% মনে করেন বয়সের কারণে আগের তুলনায় বেশি অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। 6 দিন ব্যাপী চলমান জরিপটি শেষ হয় গত 23 ফেব্রুয়ারি এবং এতে অংশ নেয় 4638 জন। সম্প্রতি আইন প্রণেতা ও বিচারকদের উদ্দেশ্যে একাধিক কঠোর মন্তব্যের প্রেক্ষাপটে জরিপটি বিশেষ গুরুত্ব পেয়েছে। দলভিত্তিক হিসাবে দেখা গেছে, ডেমোক্র্যাটদের 89% ট্রাম্পকে অস্থির মনে করেন। রিপাবলিকানদের মধ্যে এই হার 30%, আর স্বতন্ত্র ভোটারদের মধ্যে 64% একই মত দিয়েছেন। তবে হোয়াইট হাউস এই জরিপ প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল বলেন, এই জরিপটি ভুয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, শক্তি এবং কাজ করার ক্ষমতা তাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে আলাদা করে। তবে এই জরিপের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। সবশেষ জরিপে 40% মানুষ তার কাজকে সমর্থন করেছেন, যা চলতি মাসের শুরুর তুলনায় 2% বেশি। যদিও মেয়াদ শুরুর সময় তার অনুমোদন ছিল 47%। এপ্রিলের পর থেকে তা মোটামুটি এই পর্যায়েই রয়েছে। জরিপে আরও দেখা গেছে, শুধু ট্রাম্প নয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের বয়স নিয়েও অনেকের উদ্বেগ রয়েছে। অংশ নেওয়া 79% মানুষ মনে করেন দেশের নির্বাচিত নেতাদের বয়স এত বেশি যে তারা সাধারণ মানুষের সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছেন না। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের গড় বয়স প্রায় 64 বছর এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের গড় বয়স 58 বছর। ডেমোক্র্যাটদের মধ্যে এই মনোভাব আরও প্রবল। তাদের 58% মনে করেন সিনেটের শীর্ষ নেতা চাক শুমার, যার বয়স 75 বছর, তিনি দায়িত্ব পালনের জন্য বেশি বয়স্ক। 2025 সালের 20 জানুয়ারি 78 বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। অভিষেকের দিন বয়সের দিক থেকে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুত একের পর এক নীতি ও প্রস্তাব ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে ফেডারেল বাহিনী মোতায়েন। সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে ক্ষুব্ধ সুরও স্পষ্ট। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট তার আরোপ করা কিছু শুল্ক বাতিল করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে আবার শুল্ক আরোপের উদ্যোগ নেন। এর আগে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের রাষ্ট্রদ্রোহী বলেও মন্তব্য করেছিলেন। গত নভেম্বর মাসে অবৈধ আদেশ মানতে অস্বীকৃতি জানাতে সেনা সদস্যদের আহ্বান জানানোর ডেমোক্র্যাট আইন প্রণেতাদের রাষ্ট্রদ্রোহী বলেও আখ্যা দেন তিনি। 2024 সালের নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন জো বাইডেন। বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। বাইডেন 82 বছর বয়সে দায়িত্ব ছাড়েন। অন্যদিকে ট্রাম্প জুন মাসে 80 বছরে পা দেবেন এবং এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে আছেন। সর্বশেষ জরিপে দেখা গেছে 45% মানুষ মনে করেন ট্রাম্প মানসিকভাবে তীক্ষ্ণ এবং বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। 2023 সালে এর হার ছিল 54%। রিপাবলিকানদের মধ্যে 81% তাকে সক্ষম মনে করেন। তবে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার 19% এবং স্বতন্ত্রদের মধ্যে 36%। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বহু বিখ্যাত ব্যক্তি। তাদেরই একজন মার্কিন ধনকুবের বিল গেটস। অ্যাপস্টাইন ঘনিষ্ঠতার দায়ে এবার নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মীদের বৈঠকে ক্ষমা চেয়েছেন তিনি। স্বীকার করেছেন, দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ক রাখা তার জীবনের বড় ভুল ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী কর্মীদের কাছে ক্ষমা চেয়ে গেটস বলেন, অ্যাপস্টাইনের সঙ্গে সময় কাটানো ছিল একটি বড় ভুল। আমি কোনো অবৈধ কাজ করিনি, আমি অবৈধ কিছু দেখিনি। আমার ভুলের কারণে অন্য যারা এতে জড়িয়ে পড়েছেন তাদের কাছে আমি দুঃখিত। অ্যাপস্টাইন নথিতে উঠে আসা 2 রুশ নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও স্বীকার করেছেন গেটস।
এক্ষেত্রে এই ধনকুবের ভাষ্য, নিজস্ব সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল তার। পরে বিষয়টি অ্যাপস্টাইন জেনে যায়। অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গেটসের দাবি, 2011 সালে প্রথমবার অ্যাপস্টাইনের সঙ্গে দেখা করেন তিনি। তবে অ্যাপস্টাইনের অতীত সম্পর্কে খুব বেশি জানা ছিল না তার। কেবল জানতেন অ্যাপস্টাইনের 18 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে 2014 সালে অ্যাপস্টাইনের সঙ্গে বিদেশে সময় কাটানোর বিষয়টিও স্বীকার করেছেন গেটস। তবে অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে কখনো যাননি বলেও দাবি তার। সেই সঙ্গে দাবি করেছেন অ্যাপস্টাইনের ভুক্তভোগীদের বা তার আশেপাশের নারীদের সঙ্গে কখনোই সময় কাটাননি তিনি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টাইন সংক্রান্ত যে নথি প্রকাশ করেছে, সেখানে গেটসের কিছু ছবি ছিল, যার মধ্যে একটিতে এক নারীর সঙ্গেও গেটসকে দেখা গেছে। এই ব্যাপারে গেটসের দাবি, এসব ছবি তোলা হয়েছিল অ্যাপস্টাইনের অনুরোধেই, তার সহকারীদের সঙ্গে মিটিংয়ের পর। জানা যায় অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গেটসের সঙ্গে মনোমালিন্য ছিল তার সাবেক স্ত্রী মিলিন্ডা গেটসের। পরবর্তীতে যে কারণে 2021 সালে দীর্ঘ 27 বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন মেলিন্ডা। সম্প্রতি অ্যাপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের পর তাই কিছুটা হলেও স্বস্তিতে আছেন তিনি। মেলিন্ডা বলেন, আমি খুবই খুশি আমি এই ঝামেলা থেকে দূরে আছি। যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলোর উত্তর সংশ্লিষ্টদের দিতে হবে, আমার সাবেক স্বামীকেও, আমাকে নয়। অ্যাপস্টাইনের সঙ্গে কিভাবে সখ্যতা হয়েছিল সেটিও পরিষ্কার করেছেন গেটস। এক্ষেত্রে তার দাবি, অ্যাপস্টাইনের অন্য ধনী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ ছিল। সেই যোগাযোগ কাজে লাগিয়ে তিনি বিল গেটসের দাতব্যের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ফাউন্ডেশন তার সঙ্গে কোনো যৌথ প্রকল্প করেনি, এমনকি কোনো তহবিলও গঠন করেনি। 2013 সালে অ্যাপস্টাইনের এক ইমেল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে অ্যাপস্টাইন দাবি করেন গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। এই তথ্য স্ত্রী মেলিন্ডার কাছ থেকেও লুকাতে চেয়েছিলেন তিনি। বিষয়টি প্রকাশ পায় রুশ নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ঔষধ চাইলে। যদিও এসব অভিযোগকে হাস্যকর ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন গেটসের মুখপাত্র। অন্যদিকে গেটসের দাবি, অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ কেবল নৈশভোজ পর্যন্ত সীমিত ছিল। তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য তিনি অনুতপ্ত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।